আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। সরকারের সঙ্গে আমাদের ডিল করতে হবে পয়েন্ট বাই পয়েন্ট, ইস্যু বাই ইস্যু, অর্থাৎ হোলসেল সরকার বিরোধিতা না, পাইকারিভাবে সরকার বিরোধিতা করব না আমরা, আর করলে তাতে কোনো লাভ হবে না, বরং দেশের পরিস্থিতি অস্থিতিশীল হবে, ফেসিবাদীরা আবার মাথাচাড়া দিয়ে উঠবে। প্রিয় দর্শক শ্রোতা, হ্যাঁ, আমাদের আসলে এমনটিই ভাবতে হবে। যেই সব ইস্যুতে আমরা মনে করব সরকার জনস্বার্থ বিরোধী কাজ করছে, জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে, আমরা প্রতিবাদ করব। বিরোধী দলীয় সংসদ সদস্যরা, শ্রদ্ধেয় সংসদ সদস্যদের বলছি, আপনারা সংসদে বিরোধিতা করবেন, আমরা সবাই মিলে সংসদের বাইরে বিরোধিতা করব, বাট সেটি হতে হবে সঙ্গত কারণে, জাস্টিফাইবলি। আনজাস্টিফাইবলি কোনো বিরোধিতা নয়, বিরোধিতার খাতিরে কোনো বিরোধিতা নয়, সমালোচনার খাতিরে কোনো সমালোচনা নয়। তবেই আমি মনে করি আমাদের সংসদ কার্যকর থাকবে, আর সত্যিকার অর্থে একটি গণতন্ত্রের দিকে আমরা যাত্রা করতে পারব। এটি একটি দীর্ঘ যাত্রা। এটি মনে করার কোনো কারণ নেই যে একটি নির্বাচন হয়ে গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর দেশে গণতন্ত্রের ফল্গু ধারা বইছে। মোটেই বিষয়টি এরকম না। এটি দীর্ঘ চর্চার বিষয় এবং সেই চর্চা আমাদের চালিয়ে যেতে হবে, আর কাজটি এভাবেই করতে হবে, যেমনটি বলছিলাম, পয়েন্ট বাই পয়েন্ট, ইস্যু বাই ইস্যু। সো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানও অনেকবার বলেছেন যে আমরা সরকারের যৌক্তিক সমালোচনা করব, শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, সমালোচনার খাতিরে সমালোচনা নয়। সো তার এই বক্তব্য আমার খুব পছন্দ হয়েছে, আর আমি নিজেও এমনটি বিশ্বাস করি। তো আজ আমি এই এপিসোডে সরকারের একটি কাজের প্রশংসা করব। প্রিয় দর্শক শ্রোতা, কেউ মন খারাপ করবেন না, কারণ অনেকেই আমার কাছ থেকে বিএনপি বিরোধী বক্তব্য শুনতে চান। আমি জানি আপনারা এটি পছন্দ করেন, এনসিপির পক্ষে কথা শুনতে চান। আমি নিজেও এনসিপির পক্ষে কথা বলতে চাই। এনসিপি আমার পছন্দের দল, আমি বরাবরই বলে এসেছি। আর বিএনপির সঙ্গে আমার কোনো জাত শত্রুতা নেই, বাট যেহেতু বিএনপি এখন সরকারি দলে আছে, তাদের যৌক্তিক সমালোচনা আমাকেও করতে হবে, আপনাদেরও করতে হবে। তাদেরকে ট্র্যাকে রাখতে হলে সমালোচনার কোনো বিকল্প নাই। এমনকি দেশপ্রেমিক বিএনপি নেতাকর্মীরাও, তাদেরও কর্তব্য হবে দলের সমালোচনা করা যখন দরকার হবে। তো বাট আজ একটি বিপরীত কাজ করব। প্রিয় দর্শক শ্রোতা, আমি একটি প্রশংসা করব এমন একটি কাজের জন্যে যা সত্যিকার অর্থে প্রশংসনীয়। প্রশংসা না করে কোনো উপায় নেই, আর বাংলাদেশে এমনটি কখনো ঘটেনি। এটি একটি নজিরবিহীন ঘটনা, যুগান্তকারী ঘটনা, বিশেষভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়। তার আগে একটি ছোট্ট তথ্য শেয়ার করব আপনাদের সঙ্গে। সেটি হলো ফিনল্যান্ডের কথা বলছি। তো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা কেমন একটু আলাপ করছি। অনেকেরই আপনাদের জানা আছে, সকলের জানা নাও থাকতে পারে, তাই এই আলাপটি করা। বিশ্ব সেরা শিক্ষা ব্যবস্থা রয়েছে ফিনল্যান্ডে, এমনটি বলছেন সারা পৃথিবীর শিক্ষাবোদ্ধারা, যারা শিক্ষা নিয়ে কাজ করছেন, শিক্ষা বিশেষজ্ঞ, তারা বলছেন যে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা বিশ্বসেরা। আর কেন তারা বিশ্বসেরা, সেই বিষয়টি জানবার জন্যে পশ্চিম ইউরোপীয় দেশগুলো, যুক্তরাষ্ট্র, এইসব উন্নত দেশগুলোও, সেই সব দেশ থেকে গবেষকরা ফিনল্যান্ডে গিয়ে গবেষণা করছেন কেন ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা সারা পৃথিবীতে এরকম উঁচু একটি জায়গায় আছে, কি তারা ব্যতিক্রমধর্মী করছেন, ব্যতিক্রমী কী সব কাজ করছেন যা তাদেরকে শ্রেষ্ঠ করেছে শিক্ষা ব্যবস্থায়, জানবার চেষ্টা করছেন। তো খুব সংক্ষেপে একটি তথ্য দেব, সেটি হলো ফিনল্যান্ডের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যারা শিক্ষক হতে চান তাদের জাতীয়ভাবে এনরোল করতে হয়। নির্দিষ্ট সময় আছে, সেই সময় ধরে মিনিমাম ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফুলফিল করে তাদেরকে অ্যাপ্লাই করতে হয়। তারপর তাদের প্রশিক্ষণ হয়, পরীক্ষা হয়। সেই পরীক্ষায় যারা টপার, সবচেয়ে বেশি মার্কস পান, এরা কিন্তু শিক্ষক না, শিক্ষক পদপ্রার্থী। তো সেই শিক্ষক পদপ্রার্থীরা তাদের পরীক্ষার যে ফলাফল, টপার যারা হন তাদেরকে প্রাইমারি স্কুলে নিয়োগ দেওয়া হয়। প্রিয় দর্শক শ্রোতা, ঠিকই শুনছেন আপনারা, সেই পরীক্ষায় জাতীয়ভাবে নেওয়া একটি সমন্বিত পরীক্ষার ফলাফলে টপারদের দেওয়া হয় প্রাইমারি স্কুলে। তারপর যারা সেকেন্ড বেস্ট,
তাদেরকে দেওয়া হয় মাধ্যমিক স্কুলে, সেকেন্ডারি স্কুলে, যেটি আমাদের দেশে এসএসসি পর্যন্ত। থার্ড বেস্ট যারা, তাদেরকে দেওয়া হয় একাদশ দ্বাদশ শ্রেণীতে। তারপরে যারা একেবারে শেষের দিকে আছেন মেধা তালিকায়, তাদের দেয়া হয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে। প্রিয় দর্শক শ্রোতা, আমি জানি এটি অবিশ্বাস্য মনে হচ্ছে, বাট এটি সত্যি। আর সেই জন্যেই ফিনল্যান্ড শিক্ষা ব্যবস্থায় সারা পৃথিবীতে এখনও এগিয়ে আছে। অন্যতম একটি প্রধান কারণ এটি। আর কেন এটির সঙ্গে শিক্ষা ব্যবস্থা পৃথিবীর সেরা হবার সম্পর্ক কী? সম্পর্ক হলো সবচেয়ে যোগ্যতা সম্পন্ন শিক্ষকগণ প্রাইমারিতে পড়ান। তার মানে তারা বাচ্চাদের ফাউন্ডেশন বিল্ড করে দেন, তাদের ভিত্তিটি তারা গড়ে দেন। শ্রেষ্ঠ শিক্ষকেরা বাচ্চাদের ভিত্তি গড়ে দিলে ভিত্তিটিও তো শ্রেষ্ঠই হবে। আর সেই শ্রেষ্ঠ ভিত্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে ছেলে মেয়েদের, শিক্ষার্থীদের আর ব্যাগ পেতে হয় না। তো ফিনল্যান্ড প্রাইমারি শিক্ষকদের এইভাবে মূল্যায়ন করে। তো ফিরে আসি মূল আলোচনা, যেটি বলছিলাম যে একটি খবর আপনাদের সঙ্গে শেয়ার করব, সরকারের প্রশংসা করব। 28 জুলাই জাতীয় সংসদে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ একটি খবর দিলেন। আর সেই খবরটি হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের, সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদের জন্য এই খবরটি বা এই তথ্যটি প্রযোজ্য। তো এই দুই ক্যাটাগরির সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক, তাদের বেতন স্কেল 9ম গ্রেডে উন্নীত করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আগে সহকারী শিক্ষকদের বেতন স্কেল হতো 13তম গ্রেডে, আর হেড টিচারদের প্রাইমারির বেতন স্কেল ছিল একাদশ গ্রেডে। এই দুটোকেই 9ম গ্রেডে নিয়ে আসা হয়েছে এখন। এইটি একটি আপগ্রেডেশন, এটি তাদের জন্য উন্নতি। যেমনি আর্থিক তেমনি সম্মানের দিক থেকেও তারা এগিয়ে গেলেন। 9ম গ্রেডটি হলো প্রথম শ্রেণীর কর্মকর্তাদের গ্রেড। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের অনেকেরই জানা আছে। তো প্রথম শ্রেণীর গ্রেডে তাদেরকে উন্নীত করা হয়েছে বেতনের দিক থেকে এবং সম্মানের দিক থেকে। তো প্রিয় দর্শক শ্রোতা, এবং এটি খুব শিগগিরই কার্যকর হবে। তো এখানে সংক্ষেপে একটু বলে রাখা ভালো, ইনকেস আপনার এই তথ্যগুলো যদি জানা না থাকে। যেমন এখন যে বেতন স্কেল আছে, সেখানে 9ম গ্রেডে, যেই গ্রেডে তাদের উন্নীত করা হয়েছে, বেসিক বেতন হবে 22,000 টাকা। আচ্ছা, 10ম গ্রেডে বেতন ছিল বা বেতন আছে 16,000 টাকা, বেসিকের কথা বলছি। একাদশ গ্রেডে বেতন হলো 12,500 টাকা। আর দ্বাদশ গ্রেডে বেতন হলো 11,300 টাকা। আর 13তম গ্রেডে বেতন হলো 11,000 টাকা। তো শিক্ষকরা 11তম এবং 13তম গ্রেড থেকে সরাসরি জাম্প করে চলে আসলেন 9ম গ্রেডে, অর্থাৎ তাদের বেতন হয়ে গেল 22,000 টাকা। 11,000 ছিল, 11,000 থেকে 22,000, 100% বেতন বৃদ্ধি হয়েছে। সো প্রিয় দর্শক শ্রোতা, বেতনের বিষয়টি যাদের জানা আছে, ক্যালকুলেশন এখানে কিন্তু শুধু 22,000 টাকাই নয়, 22,000 টাকার সঙ্গে মিল রেখে আনুপাতিকভাবে বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এগুলো অ্যাড হবে। তো হিসেব করে দেখা যাচ্ছে যে একজন প্রাইমারি শিক্ষক বেতন পাবেন 35,000 প্লাস থেকে শুরু করে 39,000 প্লাস, বা বলতে গেলে 36,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত। এই বৈষম্যটি কেন হবে? এটি ডিপেন্ড করে কে কোন এলাকায় থাকছেন। যারা মেট্রোপলিটন এরিয়ায় থাকছেন তাদের যাতায়াত ভাতা একটু বেশি হবে, বাসা ভাড়া একটু বেশি হবে। যারা মফস্বলে থাকছেন তাদেরটি একটু কম হবে, এরকম একটি হিসেব আছে। তো সেদিক থেকে মিলিয়ে 36,000 থেকে 40,000 টাকা। আমি বলছি না বাংলাদেশে এটি বিরাট কোনো টাকা, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এটি কোনো বিরাট টাকা না। বাট তারপরেও যখন তাদের সক্ষমতা প্রাইমারি শিক্ষকদের দ্বিগুণ হয়ে গেল, সেটি নিশ্চয়ই প্রশংসনীয় এবং নিশ্চয়ই তাদের জীবনযাত্রার মান কিছুটা হলেও বৃদ্ধি পাবে, কিছুটা হলেও উন্নত হবে। আর উন্নত জীবনযাত্রার মান নিয়ে তারা নিশ্চয়ই আরও বেশি সন্তুষ্ট চিত্তে শ্রেণীকক্ষে পাঠ দিতে পারবেন। এটি তো স্বাভাবিক এবং এটি লজিক্যাল। আর প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আমাদের জানা আছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বেতন বাড়াবার জন্য আবেদন করেছিলেন। তখন তারা 13তম এবং একাদশ গ্রেড থেকে 10ম গ্রেডে আসবার দাবি করছিলেন সরকারের কাছে। তো সেইটিও সরকার পারেনি, অন্তর্বর্তীকালীন সরকারের নানা রকম সীমাবদ্ধতা ছিল, তারা সেটি করতে পারেনি। অনেক জায়গায় প্রাইমারি স্কুলের শিক্ষকরা রাস্তায় বসেছিলেন দিনের পর দিন, এমনকি তাদের উপর জল কামান দিয়ে পানিও ছেটানো হয়েছে, গরম পানি। তো সেই শিক্ষকরা এখন, যেটিকে আমরা বলি মেঘ না চাইতেই বৃষ্টি, তারা চাইছিলেন 10ম গ্রেড। বর্তমান সরকার তাদের দিয়ে দিল 9ম গ্রেড, অর্থাৎ আরেক ধাপ উন্নতি।
তাদের প্রত্যাশার বাইরে যেটি। তো এই বিষয়ে শিক্ষক নেতারা কি বলছেন একটু দেখে নিই। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব খায়রুন নাহার লিপি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রাইমারি শিক্ষকদের পক্ষ থেকে। দীর্ঘদিনের বঞ্চনার অবসান হতে চলেছে প্রাথমিক শিক্ষকদের। হ্যাঁ, আমরা বিশ্বাস করি তাই, দীর্ঘদিনের বঞ্চনার অবসান হতে চলেছে। আচ্ছা, তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে 10ম গ্রেডের জন্য আন্দোলন করেছিলাম, দাবি পূরণের পরিবর্তে শাস্তি দেওয়া হয়েছিল। এখন সরকার 9ম গ্রেডে উন্নীত করায় আমরা প্রত্যাশার চেয়েও বেশি পাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলগুলিতে খুশির বন্যা বয়ে যাচ্ছে। গণমাধ্যম রিপোর্ট করছে শিক্ষকরা একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন। তাদের পরিবারগুলোতেও এক ধরনের উচ্ছ্বাস, আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। সো এইটি নিঃসন্দেহে আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় বার্তা। শিক্ষা ব্যবস্থা অনেক সমস্যা আছে, হাজারো সমস্যা আছে, মানছি সেটি। তারপরও এই যে জায়গাটি, কথায় আছে পেটে পড়লে পিঠে সয়। সো তাই এই তাদের আর্থিক অবস্থার উন্নতি মানে হলো শিক্ষা ব্যবস্থায় এটির ইতিবাচক একটি সাড়া মিলবে, আমরা বিশ্বাস করি, এবং এটি হতেই হবে, যার বেনিফিট আমরা জাতীয়ভাবে ভোগ করব। অর্থাৎ আমাদের শিক্ষার্থীরা, আমাদের প্রাইমারি বাচ্চারা ভালো ফাউন্ডেশন নিয়ে বেড়ে উঠতে পারবেন। কেন? কারণ তাদেরকে ভালো মানের শিক্ষকরা পড়াবেন। কারণ 9ম গ্রেডে বেতন পাওয়ার জন্য উচ্চ যোগ্যতা সম্পন্ন তরুণ তরুণীরাও এখন আগ্রহী হবেন, এবং এটি যেহেতু প্রথম শ্রেণীর একটি বেতন স্কেল, তাই তাদের আত্মসম্মানে যাদের আগে বাধ্য বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে, সেই সমস্যাটি এখন আর তাদের থাকবে না। তাই আমরা আশা করছি আগামী দিনে যোগ্যতর, এখন যারা আছেন তারাও যোগ্য, তাদের চেয়েও যোগ্য শিক্ষকরা প্রাইমারি স্কুলে জয়েন করবেন, এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন আসবে। তাৎক্ষণিকভাবে না হলেও অন্তত কয়েক বছরের মধ্যে গুণগত পরিবর্তন আমরা দেখতে পাবো, যেটিকে আমরা কোয়ালিটি এডুকেশন বলি, সেটি আমরা হয়তো একসময় পাব। তো এটি সরকারের একটি চমৎকার সিদ্ধান্ত। এই জন্যে আমি বিশেষভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাইছি, কারণ তিনি প্রাইমারি স্কুলের বাচ্চাদের নিয়ে চিন্তা ভাবনা করছেন। সম্প্রতি তার বিভিন্ন বক্তব্যে বোঝা গেছে ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য করছেন। প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের কীভাবে উন্নয়ন ঘটানো যায়, প্রাইমারি বাচ্চাদের ইউনিফর্ম দেওয়ার কথা ভাবছেন, জুতো দেওয়ার কথা ভাবছেন, স্কুল ব্যাগ দেওয়ার কথা ভাবছেন। আর ইতিমধ্যে যে স্কুল ফিডিং কর্মসূচি চলছে, সেটি সারা বাংলাদেশের সব স্কুলে ছড়িয়ে দেওয়ার সরকারি সিদ্ধান্ত আছে। তো যদিও আমি আমার আগের এপিসোডগুলোতে বলেছিলাম যে ইউনিফর্ম এবং জুতো কিংবা স্কুল ব্যাগ এইসব দেবার দরকার নেই, কারণ বাংলাদেশ গরিব দেশ, গার্ডিয়ানরাও সরকারের কাছে এটি চাচ্ছে না। তো বিনিময়ে তারা যে খাবার খাচ্ছে এখন, সেই খাবারের মান আরও আপগ্রেড করতে হবে। খাবার খেয়ে তারা অনেক সময় অসুস্থ হচ্ছে, এই বিষয়গুলো টেক কেয়ার করতে হবে। সো আমি আমার আগের এপিসোডগুলো এগুলো বলেছিলাম। তো সরকারের সব সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত হব না, যেমন আমি এই সিদ্ধান্তগুলো আমি ভালো মনে করছি না, বাট এই যে বেতন বাড়াবার সিদ্ধান্ত, সেই জন্য আমি সরকারকে অভিনন্দন জানাচ্ছি, এবং আমি ব্যক্তিগতভাবে খুব উৎফুল্ল বোধ করছি এই জন্যে। আর আরেকটি বিষয় এখানে আমি প্রসঙ্গক্রমে বলে রাখি, সরকারের কাছে এই দাবিটিও আমার থাকলো, বেতন বাড়িয়ে তাদেরকে সন্তুষ্ট করা হয়েছে, একই সঙ্গে কিন্তু তাদের দায়িত্ব কর্তব্য নির্দেশ করতে হবে সরকারিভাবে আরও জোরালোভাবে। ইংরেজিতে একটি কথা আছে, রাইটস ইমপ্লাই ডিউটিস, অর্থাৎ অধিকার কর্তব্য নির্দেশ করে। যিনি কোনো জায়গায় অধিকার ভোগ করবেন, তার কিছু বাড়তি কর্তব্য পালন করতে হবে। তো আমি জানি ইতিমধ্যে প্রাইমারি শিক্ষকরা ওভারবার্ডেন্ড, সরকারি অনেক কাজ, নানা রকম জরিপ, এটা ওটা তাদের দিয়ে করানো হয়। সম্ভব হলে সরকার এই দায়িত্বগুলো তাদের কাছ থেকে নিয়ে নিতে হবে, অন্য কাউকে দায়িত্ব দিতে হবে। প্রাইমারি শিক্ষকদের ভারমুক্ত করতে হবে, যাতে তারা পড়াশোনার জায়গাটিতে বেশি ফোকাস করতে পারে। আর আরেকটি বিষয় হলো, প্রাইমারি শিক্ষকদের ট্রেনিংয়ের আওতায় আনতে হবে। অনগোয়িং প্রসেস ট্রেনিং শিক্ষকদের জন্য, সেটি বছরব্যাপী চলতে হবে, এবং প্রাইমারি শিক্ষকদের বাধ্য করতে হবে, সময়সূচি ধরে দিতে হবে। 1 বছর সময় ধরে দেওয়া যেতে পারে যে 1 বছরের মধ্যে সব প্রাইমারি শিক্ষক প্রমিত বাংলায় কথা বলবেন। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন। আমাদের শিক্ষার্থীরা ইদানিং আন্দোলন করছেন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। তারা যে বক্তব্য দিচ্ছেন মাইক্রোফোনে, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন জায়গায়, নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, এইটি কোনো শিক্ষিত লোকের ভাষা না। শিক্ষার্থীরা যেই ভাষায় কথা বলছেন, শিক্ষার্থীদের কথা বলি কেন, আমাদের অনেক শিক্ষক প্রমিত বাংলায় কথা বলতে পারেন না, আর সেই জন্যই শিক্ষার্থীদের ভাষাও প্রমিত হয়নি, এবং তারা সিচুয়েশন অনুযায়ী ভাষা পরিবর্তন করে কথা বলতে পারেন না। আমাদের প্রত্যেকের আঞ্চলিক ভাষা আছে, পরিবারে বলবার নির্দিষ্ট ভাষা আছে, কিন্তু যেই মানুষ নিজেকে শিক্ষিত বলে দাবি করবেন, তার এই যোগ্যতা থাকতে হবে
ভিন্ন পরিবেশে তাকে প্রমিত বাংলায় শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারতে হবে। যদি তিনি নিজেকে শিক্ষিত দাবি করেন, বলবেন আমি MA পাস, আমি এই, আমি সেই, আমি আক্তার, আমি মুক্তার, আমি ডাক্তার, কথা বলবার সময় আপনার মুখ দিয়ে যা বেরোবে সেটি শুনবার মতো না, এরকম হচ্ছে। সো এটি কোনো ভালো কথা না। আর প্রাইমারি স্কুলের বইগুলোতে, ছোট ক্লাসের ক্লাস 1-2 এর বইগুলোতে নিশ্চয়ই অনেকে লক্ষ্য করেছেন, শিক্ষক নির্দেশিকা অংশে পরিষ্কারভাবে বলা আছে শিক্ষক শ্রেণীকক্ষে শুদ্ধ উচ্চারণে প্রমিত বাংলায় কথা বলবেন। এইটি কি আমাদের প্রাইমারি শিক্ষকরা মেনে চলছিলেন? তাদেরকে কি এটি করবার জন্য কেউ বাধ্য করছিল? করেনি, শুধু কাগজেই ছিল। বাট শিক্ষকদের জন্য এটি গুরুত্বপূর্ণ। সব পর্যায়ের শিক্ষকদের প্রমিত বাংলায় কথা বলবার যোগ্যতা থাকতে হবে। আমি বলছি না এই জন্য রাতারাতি শিক্ষকদের ছাঁটাই করতে হবে, না। শিক্ষকদের সময় বেঁধে দিতে হবে। 1 বছর সময় বেঁধে দেওয়া যেতে পারে। 1 বছরের মধ্যে তারা আপগ্রেড করবেন, নিজেদের প্রমিত বাংলায় কথা বলা প্র্যাকটিস করবেন। তখন তারা শিক্ষার্থীদের সঙ্গে প্রমিত বাংলা বলতে পারবেন। এবং আমাদের শিক্ষার্থীরা এবং পরবর্তী সময় তারা যখন লেখাপড়া শেষ করবেন, আমাদের মধ্যে দরকার হলে আমরা যাতে প্রমিত বাংলা ব্যবহার করতে পারি, সেই যোগ্যতা অর্জন করতে পারি। অন্যান্য বিষয়তে পড়াশোনা থাকছেই, সাবজেক্ট ওয়াইজ পড়াশোনার পাশাপাশি বলছি আমি, মাতৃভাষাকে ওইভাবে অবজ্ঞা করা যাবে না। আমরা আজকাল মাতৃভাষা যেভাবে ব্যবহার করছি, এটি লজ্জার, সত্যিকার অর্থে লজ্জার। এটি শিক্ষিত মানুষেরা যেভাবে ব্যবহার করছেন, এটি আসলে অ্যাকসেপ্টেবল না। সো শিক্ষকদের এইভাবে ট্রেনিংয়ের আওতায় রাখতে হবে, তাদের উন্নয়নের সবসময় একটি চেষ্টা করতে হবে, যা কিনা দীর্ঘমেয়াদে সেইটির প্রতিফলন, সেইটির ইতিবাচক দিক আমরা শিক্ষার্থীদের ফলাফলে লক্ষ্য করব, শিক্ষার্থীদের আপব্রিঙিংয়ে লক্ষ্য করব। এবং এই দায়িত্বটি প্রাইমারি শিক্ষকরা সবচেয়ে যোগ্যতার সঙ্গে পালন করতে পারবেন এবং সবচেয়ে কার্যকরভাবে। তাই সরকারের এই সিদ্ধান্ত সঠিক সময়ে এবং একটি সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে মনে করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই বিষয়টিকে কীভাবে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবার জন্য বরাবরের মতোই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি।